প্রিয় দর্শক, টিবিএস বাজেট আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা জানি যে সরকার মাননীয় অর্থমন্ত্রী এখন পার্লামেন্টে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করছেন। তো অনেক ডকুমেন্টসই আমরা পেয়েছি, আমরা দেখেছি। তো এই বাজেটে আসলে সাধারণ মানুষ সবাই চিন্তিত যে দ্রব্যমূল্যর দাম কমবে কিনা, কোম্পানিগুলো চিন্তিত তাদের ট্যাক্স কমবে কিনা, ভ্যাট বাড়বে কিনা। সবার এক ধরনের কিন্তু আসলে কিউরিয়াসিটি আছে যে কি আছে এই বাজেটে। সো দর্শক, আমরা আলোচনা করব একজন ট্যাক্স এক্সপার্ট, জনাব স্নেহাশিস বড়ুয়া, ডিরেক্টর স্ম্যাক অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড, এবং তিনি একজন এফসিএ ট্যাক্স কনসালটেন্সি করেন অত্যন্ত সুনামের সঙ্গে। আমরা তাকে পেয়েছি টিবিএস স্টুডিওতে। দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আমরা আপনাদের শেয়ার করব যে আসলে আপনাদের জন্য কি আছে এই বাজেটে। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগতম টিবিএস স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। এই যে যেটা বলছিলাম যে সাধারণ মানুষ ধরেন যে একটু চিন্তিত, সবাইকে আমরা জিজ্ঞাসা করলে তারা বলে যে জিনিসপত্রের দাম বাড়বে কিনা, কমবে কিনা, তার উপরে ট্যাক্স বাড়বে কিনা, এগুলো নিয়ে তারা চিন্তিত। তো আপনি কি দেখছেন? ইনফ্লেশন তো গত 1.5-2 বছর ধরে ভেরি হাই ইনফ্লেশন। সো এই বাজেটে কি সেরকম কিছু আছে যে দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়তে পারে? তো এখানে প্রথমে আমাদের আসলে জেনে নেওয়া দরকার যে এখনো তো বাজেট অধিবেশন মানে চলমান আছে। সো এক্ষেত্রে যতটুকু ইনফরমেশন রেডিলি অ্যাভেলেবেল আছে এর মধ্য থেকে আমরা বিশ্লেষণ করে যেটা পাই যে আগামী বছরে সরকারের টার্গেট তো আর কমছে না, বরঞ্চ আপনি দেখবেন 4,10,000 থেকে হয়তো 4,70,000 কোটি টাকার একটা টার্গেট সেট করা হয়েছে। 4,80,000 70,000 কোটি টাকা এডিশনাল, 70,000 কোটি টাকা এডিশনাল টার্গেট ধরা হয়েছে। সো যখনই এই 70,000 কোটি টাকা এডিশনাল ধরা হয়েছে, সো তার মানে আগামী বছর কালেকশন আরও বাড়াতে হবে। সো যখন আরও বাড়াতে হবে, কার কাছ থেকে বাড়াবে? তো বাড়াতে হলে আপনার এই কর, আপনার শুল্ক, এগুলোর কালেকশনের মাধ্যমে কিন্তু কি আপনার এডিশনাল ট্যাক্সেসটা আসবে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা ছিল যে আইএমএফের মানে কন্টিনিউয়াস যে তাদের সাজেশনস যে আমাদের এক্সামশনসগুলো ধীরে ধীরে উঠিয়ে আনতে হবে, ট্যাক্স এক্সপেন্ডিচার কমাতে হবে, সেটা রিফ্লেকশনস আমরা অনেক জায়গায় পাচ্ছি। সো যে সমস্ত জায়গায় আগে অব্যাহতি ছিল বা ছাড় ছিল, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ছাড়গুলোকে উইথড্র করা হচ্ছে। সো যখন এই ছাড়গুলো উইথড্র করা হবে, তখন স্বাভাবিকভাবেই আপনার এই কর ভারটা বেড়ে যাবে। তো এর মধ্যে একটা ভালো নিউজ আমরা যেটা দেখলাম যে আগে আপনার এসেনশিয়াল গুডসগুলোর উপরে উৎসে কর ছিল 2%, সে উৎসে করটা এখন 2% থেকে 1% করা হচ্ছে। সো এক্ষেত্রে এই ধরনের ব্যবসা যারা করেন তাদের যদি এই কস্ট অফ ডুইং বিজনেসগুলো যদি কমে যায় এবং তারা যদি সত্যিকারভাবে প্রাইসটা অ্যাডজাস্ট করে, মানে আপনার এই রিডাকশনসের এফেক্ট দিয়ে, তাহলে কিছুটা হলেও সুবিধা হয়তো প্রান্তিক পর্যায়ে পৌঁছতে পারে আর কি। রাইট, বাট সেটা আসলে হতে হবে। আপনার এই যে আরেকটা কথা আসে যে আপনার ট্যাক্স ফ্রি যে ইনকামটা, তো সেটা 3.5 লাখ টাকা গত বছর করা হয়েছিল, এবারও সেম আছে। তো অনেকের দাবি ছিল যে এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই সিলিংটা আরও বাড়ানো যেত কিনা, এবং আমরা দেখলাম যে ইনকাম ট্যাক্সে আপনার একটা স্ল্যাব অ্যাড হয়েছে। সো আসলে এটা নিয়ে আপনার কি অবজারভেশন? এটা আসলে তো ধরেন আমাদের যত করদাতা আছেন, মানে আমাদের এখন তো ইটিআইএনধারী খুব সম্ভবত 1,20,000,000 কাছাকাছি। এর মধ্যে 2-3 লাখ কোম্পানি এবং আদার ইনস্টিটিউশনস বাদ দিলে বাকিরা তো সবাই তো ব্যক্তি। তো তার মানে ব্যক্তি করদাতারা কিন্তু সবচেয়ে বেশি। সো এক্ষেত্রে সবারই আসলে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে এবার ট্যাক্স ফ্রি সিলিংটা বাড়ছে কিনা। তো যেটা আমরা দেখেছি যে আমাদের কন্টিনিউয়াস যে ইনফ্লেশন প্রেশার, যে প্রতি মাসে দেখেন অ্যাবাভ 9%, মানে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। বাজারে গেলে তো আসলে আমরা বুঝি যে হয়তো রিয়েল ইনফ্লেশনের থেকে আর অনেক বেশি। তো সবাই মনে করেছিল যে না, এবার হয়তো একটু আবার ট্যাক্স ফ্রি সিলিংটা আর একটু বাড়বে। তো এই ক্ষেত্রে আসলে যেহেতু বাড়েনি, তো তার মানে এটা অ্যাজ ইজ রয়ে গেছে। সো সেটা বোঝায় যে আগে আপনি ওই স্ল্যাবে যদি থাকতেন, যে পরিমাণ ট্যাক্স কর্তন করা হতো, এখনও যদি সেম পরিমাণ ট্যাক্স কর্তন করা হয়, তাহলে আপনার নেট ইনকামের কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। তো খরচ বেড়ে গেলে তো স্বাভাবিক আপনার ভারটা তো আপনার ঘাড়ে আসবেই। তো এক্ষেত্রে আমাদেরও বুঝতে হবে যে ধরেন ট্যাক্স ফ্রি সিলিংটা আসলে যদি প্রতি বছর অ্যাডজাস্ট করা হয়, তাহলে একটা উল্লেখযোগ্য অংশের করদাতা ট্যাক্স নেটের কিন্তু বাইরে চলে যায়। আচ্ছা, কারণ আমি তো শুধু 3.5 লাখ টাকার বেনিফিট পাই তা না, এটা ছাড়াও আমার করমুক্ত আয়ের, মানে আমার যে স্যালারি, ইনকাম ফ্রম স্যালারির 1/3 কিন্তু আমি কি আপনার এক্সামশন হিসেবে ক্লেম করি। সো তার মানে যারা 45-46 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে, তারা কিন্তু মোটামুটি কি আছে, এই ট্যাক্স ফ্রি সিলিংয়ের নিচেই আছে। তো এটা তাদের জন্যই প্রযোজ্য যে যারা আসলে এই এক্সামশনগুলো নেওয়ার পরেও আপনার
ট্যাক্সেবল স্ল্যাবে চলে যায়। তো এই জন্য আসলে সরকার চাইলেও হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইচ্ছা থাকলেও হয়তো কি যেহেতু নেট কমে যাবে হয়তো এখন অ্যাফোর্ড করতে পারছে না আর কি। রাইট, আবার সবাই তো আসলে এই যে 1/3 যে ইনভেস্ট করা যায় এবং সেটা আপনার ট্যাক্স এক্সেমশন নিতে পারে, তো সেটা তো আসলে তার তো সেই ইনভেস্টমেন্টের সুযোগটা তো কম, 40-45 হাজার টাকা ইনকাম করে তার তো আসলে খরচই মেটে না অনেক সময়। সো এই যে একটা নতুন স্ল্যাব অ্যাড হয়েছে এবং আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম ট্যাক্স রেটটা আগে 25% ছিল, এবার 30% করা হয়েছে। সো এটার কি ইম্প্যাক্ট হতে পারে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ যারা ব্যক্তি করদাতা আছেন, সে এমপ্লয়েড হোক বা ব্যবসায়ী হোক, তো তাদের জন্য এই 30% কর যে নতুন স্ল্যাবটা হয়েছে এর মাধ্যমে অনেকেরই কিন্তু কি হবে, ট্যাক্স চার্জটা বেড়ে যেতে পারে। তো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম যে আসলে কাদের বাড়বে। তো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখেছি যে যাদের 1,20,000 টাকা মান্থলি স্যালারি ইনকাম হয় এবং 3,60,000 পর্যন্ত যদি তাদের কি ইনকাম থাকে, তার মানে কি আপনার 3.5 লাখ টাকার নিচে যারা আছেন তাদের কিন্তু এই স্ল্যাবের মাধ্যমে কর ভারের কোনো পরিবর্তন হবে না, বরং মান্থলি 3.5 লাখ টাকা, মান্থলি 3.5 লাখ টাকা। তার মানে অনেক উচ্চ পর্যায়ের কর্মচারী যারা আছেন, মানে আপনার 1,20,000 থেকে শুরু করে আপনার কত 3,50,000 বা 60 পর্যন্ত, তাদের কিন্তু ইম্প্যাক্ট হবে না। ইম্প্যাক্ট হবে যাদের 3,60,000 এক্সিড করে যাবে, তাদেরই কিন্তু দেখা যাচ্ছে আপনার এই 30% স্ল্যাবে ইম্প্যাক্ট ফেলে দিবে। সো তার মানে তাকে গত বছরের তুলনায় অতিরিক্ত কর দিতে হবে। সো যার ফলে তার কর ভারটা বেড়ে যেতে পারে। তো এখানে আসলে সবাই বলছে যে কেন এই 30%টা হয়েছে। তো ইনফ্যাক্ট আজকে থেকে 2 বছর আগেও কিন্তু 30% আপনার এই ট্যাক্স রেটটা আমাদের বাংলাদেশেও ছিল, এবং আমরা দেখছি একটা সিগনিফিক্যান্ট পলিসি শিফট হচ্ছে আমাদের এই পলিসি ডিপার্টমেন্টগুলো থেকে, যে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে যারা ব্যক্তি ব্যবসায়ী আছেন, মানে সরকার হয়তো চাচ্ছেন ইনস্টিটিউশনালাইজ করতে, কেউ যদি 1% কোম্পানি হয় তো তার ট্যাক্স রেট কিন্তু 20% হয়ে যাচ্ছে। তো তার মানে একজন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে ব্যবসা না করে যদি 1% কোম্পানি দিয়ে ব্যবসা করে, তাহলে 1% কোম্পানি, তখন তার কর আপনি যেটা 30% বলছেন সেটা কিন্তু যদি ক্যাশলেস থাকে এবং শর্তগুলো পরিপালন করে সেটা 20% হয়ে যেতে পারে। সো তার মানে অনেকটা ইনস্টিটিউশনালাইজে চলে যাচ্ছে রাদার দেন আপনার ইন্ডিভিজুয়াল ব্যবসা থেকে আর কি। এই পরিবর্তনটুকু আমি দেখতে পেয়েছি যে আস্তে আস্তে চাচ্ছে মানে কর্পোরেটগুলো ডেভেলপড হোক আর কি, মানে কর্পোরেট ট্যাক্স কমে যাচ্ছে আর পার্সোনাল ট্যাক্স বেড়ে যাচ্ছে। রাইট, ইন্টারেস্টিং একটা শিফট। এই যে একটা স্ল্যাব বাড়ালো এবং সেখানে আমরা দেখলাম 2টা না 3টা স্ল্যাবে আছে যে গত বছরের থেকে মানে আউটগোয়িং ইয়ারের থেকে 1 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। জি জি। সো এটার ইম্প্যাক্ট কি, ধরেন যে কোন শ্রেণীর লোক এটার বেনিফিট পেতে পারে? এটার বেনিফিট পাবে আপনাকে যেটা বলেছিলাম 1,20,000 থেকে যারা 3.5 লাখ বা 3,60,000 মধ্যে আছে তারাই কিন্তু এটার বেনিফিটটা পাবে। আচ্ছা, মানে তারা ছাড়া অন্যরা কিন্তু এটার বেনিফিটটা খুব বেশি পাবে না আর কি। ওকে, জি জি, রাইট। ইনকাম ট্যাক্সের যেটা আমরা দেখলাম যে বেশ কিছু রিফর্ম আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। এই যে একটা তো আলোচনাই করলাম যে স্ল্যাব বাড়িয়েছে, আপনার ম্যাক্সিমাম রেট বাড়িয়েছে, তো এর মধ্যে আপনার ডিলে ফাইলিং এর কারণে যে ইন্টারেস্ট রেট সেখানে একটা চেঞ্জ এসেছে। আরও কিছু কি রিফর্ম আপনি নতুন কিছু দেখেছেন ইনকাম ট্যাক্স ইস্যুজে? জি, আসলে আমাদের আয়কর আইনটা তো গত বছরের জুলাই থেকে আপনার চালু হয়েছে। তো যে সময় নিয়ে চালু হয়েছে হয়তো অনেকটা রাশ ছিল, অনেক জায়গায় আপনার অনেকভাবে ইংরেজি থেকে বাংলা করার সময় অনেক জায়গায় অসামঞ্জস্যপূর্ণ ছিল। আমি দেখেছি মানে আপনার ফাইন্যান্স বিলে যে ড্রাফটটা দেখেছি সেখানে দেখলাম অনেক জায়গায় এখানে ক্ল্যারিটিটা আনা হয়েছে। সো এটা ছিল একটা বড় ধরনের একটা পরিবর্তন আমি মনে করি। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত বছর যখন ভাড়া ইনকাম ছিল তখন সব ভাড়া ইনকামগুলো আপনার ইনকাম ফ্রম রেন্টাল বলে আপনার 25% বা 30% খরচ দাবি করা একটা বিধান ছিল। তো এবারে দেখলাম একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে রেন্টালে, যে যারা আদার দেন গৃহ সম্পত্তি ব্যবসা করেন, ধরেন ভাড়ায় থাকেন, হয়তো গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন, হয়তো আপনার মেশিন ভাড়া দিয়ে ব্যবসা করেন, ট্যাঙ্কার ভাড়া দিয়ে ব্যবসা করেন, তো তারা যে বই খাতা রাখবে তো সেই বই খাতা অনুযায়ী তার যতটুকু প্রফিট হবে সেটার উপরে সে ট্যাক্স দিবে, ন্যাশনাল ইনকামের উপরে না। তো এটা ব্যবসায়ীদেরকে আরও মানে বুক কিপিং করে কমপ্লায়েন্ট ওয়েতে ব্যবসা করলে তার কর ভারটা কিন্তু কি কমে যাবে আর কি। আমি মনে করি এটা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবং পাশাপাশি আপনি যেটা বলেছেন রিফর্মের ক্ষেত্রে, আমরা বড় ধরনের রিফর্ম দেখেছি যে গত বছর পর্যন্ত কোম্পানিরা সাধারণ পদ্ধতিতে রিটার্ন দিতে পারতো, এবার প্রস্তাব করা হয়েছে এটা কিন্তু ইউনিভার্সাল সেলফে দিতে হবে। তো তার মানে এখন ব্যক্তি এবং কোম্পানি সবাই কিন্তু বাধ্যতামূলকভাবে মানে ন্যাচারাল পার্সন এবং বাকি যারা আছে সবাইকে ইউনিভার্সাল সেলফে রিটার্নটা দিতে হবে। সো ইউনিভার্সাল সেলফে রিটার্ন যদি হয় তাহলে আমরা বারবার যে অ্যাসেসমেন্টের জন্য যে হয়রানির কথাগুলো বলছি এটা অনেকাংশে দূরীভূত হয়ে যাবে। তো তার মানে অডিটের মাধ্যমে রাজস্বটা হয়তো কি
আহরণ হবে। আর আপনি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বলছেন যে 4% থেকে 2%, হ্যাঁ, যারা রিটার্নটা অন টাইমে ফাইল করতে পারতো না তাদের আসলে 4% ট্যাক্স দেওয়াটা ছিল অনেক বড় ধরনের একটা বার্ডেন। সেটা 4 থেকে 2% আনা মানে অলমোস্ট আপনি ধরতে পারেন যে 50% কিন্তু তার কি বার্ডেন কমে যাবে আর কি। রাইট। তো এটা যারা ডিলে ফাইলিং এর কারণে এই ফাইনটা তাদের উপর, স্পেশালি যারা কোম্পানি, তাদের এটা সুবিধা হবে, কোম্পানি ইন্ডিভিজুয়াল সবার জন্য এটা সুবিধা হবে, সব করদাতার জন্য সুবিধা হবে। রাইট দাদা, তো এই যে আপনার কর্পোরেট বিজনেস সেক্টর, এদের জন্য কি আসলে এই বাজেটে আপনি কি কেমন দেখলেন, কি ভ্যাট, কাস্টমস, ট্যাক্স ইস্যু? জি, প্রথমে একটু আয়করটা নিয়ে আমি একটু বলি যে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে, আমি আগেও আপনাকে বলেছিলাম যে ধরেন আস্তে আস্তে পলিসি শিফট হচ্ছে, যে লাইক কোম্পানিগুলোর ট্যাক্স রেট ধীরে ধীরে কমছে, ব্যক্তি কর হারগুলো কি ধীরে ধীরে বাড়ছে। তো এবার আমরা একটা ইনিশিয়েটিভ দেখলাম যে কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা আদার দেন লিস্টেড কোম্পানি যারা আছে, আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স বা টোব্যাকো, টেলিকম বাদ দিয়ে তাদের ট্যাক্স রেটটা 25% করা হচ্ছে 27.5 থেকে। সো আমি মনে করি এই 25% ট্যাক্স রেটটা আমাদেরকে অনেক বেশি কম্পেয়ারেবল করবে আমাদের কম্পেয়ারেবল ইকোনমিগুলোর সাথে। কারণ আমরা তুলনা করি ভিয়েতনামের সাথে, আমরা তুলনা করি ইন্দোনেশিয়ার সাথে, মালয়েশিয়ার সাথে, এই তুলনাগুলো যখন করি তো আমাদের কর্পোরেট ট্যাক্স রেট আসলে হায়ার ছিল। সো যেহেতু এটা এখন রিডিউস হচ্ছে, সো তার মানে আমরা বলতে পারবো যে আমাদের ট্যাক্স রেটটা কম্পেয়ারেবল উইথ আদার ইকোনমি। এবং সবচেয়ে বড় আরেকটা পলিসি শিফট হচ্ছে আপনার, আগে আমরা যখন ট্যাক্স রেট দিতাম তখন একটা আনসার্টেনিটি থাকতো, কারণ এটা রেট্রোস্পেক্টিভ বেসিসে আপনার অ্যাপ্লিকেশন হতো। এই বছর দেখবেন যে দুটো রেট দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে 30শে জুন যে বছরটা শেষ হবে সেটা, এবং 1লা জুলাই থেকে যে কর বৎসরটাকে বা আয় বৎসরটা যে আরম্ভ হবে সেই আয় বৎসরের জন্য কিন্তু একটা রেট দেওয়া হয়েছে। সো আমি মনে করি এই জায়গাটা একটা সিগনিফিক্যান্ট পলিসি শিফট। এখন মানুষকে আর আপনার আনসার্টেনিটিতে থাকতে হবে না যে হ্যাঁ আমার রেট কত হবে এটা আমাকে নিয়ে ভাবতে হবে না, কারণ অলরেডি রেট দেওয়া আছে। সো আমি খুব সুন্দর করে ক্যালকুলেট করতে পারবো, প্ল্যান করতে পারবো। রাইট। আপনার শেয়ার মার্কেট, এটা অনেকেই জানতে চায়। জি, শেয়ার মার্কেটের জন্য আসলে কি দেখেছেন এই বাজেটে? আমি শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটা পরিবর্তনই খেয়াল করেছি, যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ব্যক্তি পর্যায়ে আদার দেন আপনার প্রমোটার শেয়ার, আগে একটা এক্সামশনস ছিল, এখন সেটা বলা হচ্ছে আপনার 50 লাখ টাকা পর্যন্ত আপনার এক্সামশনটা থাকবে, 50 লাখ টাকার উপরে যে আয়টা হবে সেটা আর করমুক্ত থাকবে না। সেটা কি আপনার গেইনের ক্ষেত্রে 50 লাখ? আসলে 50 লাখ গেইন বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে মূলধনী আয়। মূলধনী আয়, তাহলে একটা বছর আপনার মূলধনী আয়ও হতে পারে, মূলধনী লসও হতে পারে। তাহলে মূলধনী আয় এবং লস এটাকে সমন্বয় করে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে নিট মূলধনী আয়, মানে আমরা যদি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস বলি, ওই গেইনসের উপরেই কিন্তু আপনার কি ট্যাক্সটা ক্যালকুলেশন করা হবে। যাই হোক, তাহলে তো এই শেয়ার মার্কেটে তো খুব কম লোকই প্রফিট করে, বেশিরভাগই তো লস করে। সো এটার ইম্প্যাক্ট হয়তো সাধারণ মানুষের উপরে ওইভাবে পড়বে না। আর 50 লাখ টাকা কি অ্যামাউন্টটাও তো বিগ অ্যামাউন্ট, এটা তো অনেকেরই এই অ্যামাউন্টটা ইনভেস্টমেন্টই নাই। নিঃসন্দেহে এটা তো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন ওনারা তো লসই করছেন, মানে ইনফ্যাক্ট এই গত কয়েক বছর তো আমরা লসই দেখছি। সো যারা আসলে অনেক টাকা লাভ করছেন হয়তো তারাই হয়তো এটার কারণে আপনার এফেক্টেড হতে পারেন। সব থেকে হয়তো আলোচিত একটি বিষয়, বড় বিষয় আমরা যেটা দেখলাম, যে আমরাও রিপোর্ট করেছি যে এই 24-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আমরা যেটা বলে থাকি পপুলার, যে কালো টাকা সাদা করার সুযোগ, বেসিক্যালি আনডিসক্লোজড ইনকাম কেউ যদি এটা ট্যাক্স দিয়ে সেটা লিগ্যাল করতে পারে। সো এরকমের একটা সুযোগ এবারও দেওয়া হচ্ছে, এবং সেটা 15% আপনার ফ্ল্যাট একটা ট্যাক্স রেটে। আরও যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে এই বছর আমরা দেখলাম যে কোম্পানিকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আসলে বিষয়টা কি? এখানে আমি এই প্রশ্নের আগের কোয়েশ্চেনের একটু রিমেইনিং দুইটা পার্ট একটু আপনাকে আনসার দিই। ভিএটির ক্ষেত্রে আমরা দেখেছি যে ধরেন আপনার আগে উৎসে কর্তনকারীর মধ্যে আপনার 10 কোটি টাকার উপরে টার্নওভার যারা আছে তারা কিন্তু উৎসে কর্তনকারী ছিল না। সো এখন কিন্তু অনেক 10 কোটি টাকার উপরে টার্নওভারকারী যারা আছে তারা কিন্তু উৎসে কর্তনের আওতায় চলে আসবেন। সো তার মানে তাদেরকে উৎসে কর্তন করতে হবে। এবং আরেকটা ভালো পরিবর্তন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ভ্যাটের লিটিগেশনস যদি হয়, এপিল যদি করতে হতো তখন আমাকে 20% দিয়ে এপিলটা করতে হতো, এখন সেটা 20% থেকে 10% করেছে, এবং জরিমানার উপর আমাকে কিন্তু আমাকে এই ডিসপিউটেড ভ্যাট অ্যামাউন্টটা জমা দিতে হবে না।
সো আমি মনে করি যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। সো যার ফলে কোম্পানিরা এপিল করতে গিয়ে তার ফাইন্যান্সিয়াল হার্ডল থাকলে তাহলে স্টিল তারা 10% দিয়ে তারা কি এপিল করতে পারবে। আর আমরা কাস্টমসের ক্ষেত্রে একটা যুগান্তকারী জিনিস, যে সেটা হচ্ছে আপনি দেখেছেন যে নতুন কাস্টমস আইন অলরেডি ইফেক্টিভ হয়ে গেছে। সো আমি মনে করি যে নতুন কাস্টমস আইন সাথে এনএসডব্লিউ প্রজেক্টটা যদি চালু হয় তাহলে হয়তো দেশ এনএসডব্লিউটা কি, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্টটা যত দ্রুত চালু করা যাবে তত ব্যবসায়ীরা আপনার এই অটোমেশনের এবং কস্ট অফ ডুইং বিজনেস আমরা যেটা বারবার বলছি সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে আর কি। যদি একটু এই যে নতুন কাস্টমস আইন যেটা আপনার এই আমরা দেখলাম যে আজকে থেকেই সেটা কার্যকর হবে, এই আইনে বেসিক্যালি আগের থেকে কি চেঞ্জেস এখানে? আসলে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে পুরনো আইন যেটা ছিল সেটা তো ইংরেজিতে ছিল, আচ্ছা, এটাকে বাংলায় করা হয়েছে। আচ্ছা, এটা ছিল সবচেয়ে বড়, কারণ হাইকোর্টের কিছু রায় ছিল যেখানে আমাদেরকে বাংলায় আইন করতে হবে। এবং আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর বলি বা অ্যাডভান্স রুলিং বলি, এরকম অনেকগুলো বিধান এসআরও বিভিন্ন আদেশ দিয়ে এনবিআর করেছে। এখন সেগুলো আর এসআরও বা আদেশের বিষয় নয়, এখন সেগুলো আইনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আগের আইনে ছিল না, সেগুলো নতুন কাস্টমস আইনে ইন্ট্রোডিউস করা হয়েছে আইনের মাধ্যমে, এসআরওর মাধ্যমে না আর কি। আচ্ছা, রাইট। যে কোশ্চেনটা করেছিলাম এই যে কালো টাকা, অপ্রদর্শিত আয় প্রদর্শিত করার যে সুযোগটা এবং সেখানে কর্পোরেট সেক্টরকেও সেটা ইনক্লুড করা, তো এটার কি ধরনের ইমপ্যাক্ট হতে পারে আপনার মতে? তো আসলে ব্যক্তিগতভাবে তো আসলে মানে একজন করদাতা হিসেবে আমার কাছে মনে হয়, ধরেন আমি অ্যাকাউন্টেন্ট ক্যাটাগরিতে 3rd হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, তো তার মানে আমাকে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। তো আমার কাছে মনে হয় যে আসলে এত টাকা ট্যাক্স না দিয়ে এরকম আনডিসক্লোজড হলে তো মনে হয় একটা স্কিম পাওয়া যেত। তো আমি ব্যক্তিগতভাবে হয়তো সমর্থন করি না, বাট যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা চিন্তা করি যে এবার যেটা একটা গুরুত্বপূর্ণ শিফট ছিল যে আগে ব্যক্তিদেরকে দেওয়া হতো অ্যামনিস্টি, এবার কর্পোরেটদের দেওয়া হচ্ছে। তো আপনার নিশ্চয়ই জানা আছে 2020 সালের ডিসেম্বরে এনবিআর এবং আইসিএবি মিলে ডিভিএস ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেমটা ইন্ট্রোডিউস করে। তো যখন ইন্ট্রোডাকশনসটা হয় তখনও কিন্তু এই ডিফারেন্ট সেটস অফ অ্যাকাউন্টসের রিকনসিলিয়েশনস ছিল না, কারণ আগের যে লিগেসি অ্যাকাউন্টসটা ছিল ওটাকে বেস ধরেই কোম্পানিকে আগাতে হতো, কিন্তু বাস্তবের সাথে সেই লিগেসি অ্যাকাউন্টসের অনেক গ্যাপ ছিল। তো আমরা যেটা দেখলাম এই গ্যাপটাকে রিডিউস করার জন্য এবার যেটা প্রস্তাব করা হয়েছে যে 15% ট্যাক্স যদি দেওয়া হয় ওই সমস্ত অ্যাসেটসগুলোর মধ্যে, তাহলে কোনো অথরিটি কোয়েশ্চেন্স করবে না। তাহলে দেখুন একটা কোম্পানি যে এতদিন ধরে মানে ভালো হওয়ার চেষ্টা করছিল, মানে হয়তো ভালো হওয়ার জন্য মানে একটা সেট অফ অ্যাকাউন্টসে আসার জন্য চেষ্টা করছিল, তার জন্য এটা করভারটা ছিল অনেক বেশি, কারণ এই অ্যাসেটসগুলো অ্যাকুমুলেট হচ্ছে অনেক আগে থেকে। সো তার যদি মানে 27.5 বা 30% ট্যাক্স দিতে হতো, সাথে যদি আবার 15% করে জরিমানা দিতে হতো, তো দেখা যেত 100 টাকা যদি সে দেখাতে হয় 70, 80 বা 90 টাকায় তাকে কি ট্যাক্স এবং জরিমানা হিসেবে দিতে হবে। সেই হিসেবে এই 15% ট্যাক্স মানে যেটা এবার প্রস্তাব করা হয়েছে, তো সেটা যদি হয়, কেউ যদি সুযোগটা গ্রহণ করে, তাহলে তারা দুরকম অ্যাকাউন্টস থাকবে না, ওই একরকম অ্যাকাউন্টস থাকবে। এবং ব্যাংকেও দেখা যাচ্ছে কি আপনার যে লোন দিতে হবে সেখানেও তার অ্যাকচুয়াল জিনিসটা রিফ্লেক্ট হবে, এবং অ্যাকচুয়াল জিনিস থেকে সে আর কিন্তু সরে আসতে পারবে না। সো তার মানে সে একটা রেল লাইনের মতো, মানে আপনি একটা রেল লাইনে তুলে দিয়েছেন এবং এটা কি এখন অটোমেটিক কি চলতে থাকবে। এখন যদি কেউ যদি সেটা স্কিমটা নেয়, তাহলেই সে হোয়াইট এন্ড কি আপনার মানে আপনার ফুল ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারবে। তো এর মাধ্যমে কি অনেক কোম্পানি করতে পারে, এই যে সুযোগটা দেওয়া হলো, আপনি কি মনে করেন? এইটা আসলে যখন আপনারা বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করেছেন, আমি অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তো এখনও তারা মনে করে যে 15% ট্যাক্স রেটটা একটু বেশি, হয়তো এটা একটু লোয়ার হলে তাদের জন্য আরেকটু বেটার হতো, কারণ এমনিতেই বিজনেসগুলো অনেক স্ট্রাগল করছে, মানে এখনকার যে বিজনেস সিনারিও এত প্রফিট করতে পারছে না আর কি। সো যার ফলে তাদের হয়তো অ্যাভেলেবেল ক্যাশ নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই স্কিমে যেতে হলে তো আপনাকে আউটরাইট 15% ট্যাক্স দিয়ে দিতে হবে। সো এই জন্য ট্যাক্সটা তাদের জন্য একটা বড় কনসার্ন আর কি। আচ্ছা, তারপরে তো আপনার লিগ্যাল যারা অনেস্টলি পে করবে তারা 30%, সেটার অর্ধেকই পে করবে তারা। জি জি, রাইট। জনাব স্নেহাশিস বড়ুয়া, আমরা আলোচনা করলাম এই যে লাস্ট কোশ্চেন, হ্যারাসমেন্ট নিয়ে অনেক কথা হয় যারা ট্যাক্স দিতে যায়, কোম্পানি, ব্যক্তি, তো সেরকম কি এগুলোর আপনার অ্যাড্রেস করার ব্যাপারে কোনো কিছু দেখেছেন কিনা, কোনো ভ্যাট, ইনকাম ট্যাক্স বা অন্য কোনো ক্ষেত্রে? জি, আপনাকে ধন্যবাদ। তো যেহেতু এখন অ্যাসেসমেন্টগুলো আপনার সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে হবে, আগের মতো যে নর্মাল অ্যাসেসমেন্ট হতো সেটা হওয়ার সুযোগ নাই। সো তার মানে আমাদের যতগুলো অ্যাসেসমেন্ট হতো আগে, ওই অ্যাসেসমেন্টের নাম্বারগুলো সিগনিফিকেন্টলি কমে যাবে। যদি নাম্বার যদি কমে যায়, তাহলে স্বাভাবিক আপনার হ্যারাসমেন্টসগুলো কি কম হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে আবার উল্টো হতে পারে যে যারা অডিট পড়ছেন, তো যেহেতু ওদের হ্যারাসড হচ্ছেন না, যতটুকু অডিট হবেন, তো যেহেতু
আপনার এখানে বাকিদের সাথে সংস্পর্শ হচ্ছে না, যারা যাবেন তাদের মধ্যে হয়তো কি এই চার্জেসগুলো হয়তো কি বেড়ে যেতে পারে, মানে যারা অডিটে মুখোমুখি হবেন। তো এখানে আসলে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনার যদি হ্যারাসমেন্টগুলো কমাতে হয় বা যে ধরনের অভিযোগগুলো আসে এগুলো কমাতে হয়, আমাদেরকে একটা পরিপূর্ণ ডিজিটাল সিস্টেমে যেতে হবে। মানে আমার ডিজিটাল ফাইলিং থেকে শুরু করে, ডিজিটাল হিয়ারিং থেকে শুরু করে, সাবমিশন থেকে শুরু করে সব যদি ডিজিটাইজ পদ্ধতিতে আমরা যদি যেতে পারি, যেটা আসলে আমি বাজেট স্পিচ পড়ে দেখলাম, তো বাজেট স্পিচের মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো অল্প সময়ে পড়েছি, এখনও পর্যন্ত কোনো অ্যালোকেশনস দেখতে পাইনি। তো সরকার যদি ডিজিটাইজেশনসে যেতে চায়, তাহলে তার জন্য যদি প্রপার ফান্ড অ্যালোকেশনস না করে, তাহলে আমরা এই ফুল ফ্লেজেড ডিজিটাইজেশনসটা আশা করতে পারি না। আচ্ছা, তো সেক্ষেত্রে হ্যারাসমেন্টও আসলে থাকতে পারে, জি থাকতে পারে। জি, সো মিস্টার স্নেহাশিস বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম প্রস্তাবিত বাজেটে আসলে এটা ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস ডিউটি, নতুন আয়কর আইন আমার আপনার কিভাবে ইম্প্যাক্ট হতে পারে, কোম্পানি বিজনেসেস কিভাবে সুবিধা অসুবিধায় পড়তে পারে। সো আমরা এই অল্প সময়ের মধ্যে দর্শক আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।